এত গরম দিনে আমার সিএন মানুষরা টিকতে পারে না, শিশু বাচ্চারা কিভাবে টিকবে? 1-1.5 ঘন্টা পরে যাবি কারেন্ট, এটা মিস নেই। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে, ব্যাহত কলকারখানার উৎপাদন। এফওসি সুবিধা নিয়ে জালিয়াতি ও রাজস্ব ফাঁকি, চট্টগ্রাম বন্দরে 14 আমদানিকারকের বিরুদ্ধে জাল নথি ব্যবহারের অভিযোগ। সীতাকুণ্ডে ক্লিনিং সার্টিফিকেট নেওয়া জাহাজে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি, কারণ খুঁজছেন সংশ্লিষ্টরা, খতিয়ে দেখা হবে যাবতীয় নথি। বৃষ্টি বর্ষায় মৌলভীবাজারে পাহাড় টিলায় ধস আতঙ্ক, ঝুঁকি নিয়ে লক্ষাধিক মানুষের বসবাস। খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজে দীর্ঘসূত্রতা, 2 বছরের প্রকল্প শেষ হয়নি 6 বছরেও, তৃতীয় দফায় মেয়াদ বাড়ানোর আবেদন। স্বাগত স্টার বাংলার সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কলকারখানা। নওগাঁয় বিদ্যুতের অভাবে দিনের বড় একটা সময় বন্ধ থাকছে চালকল। এতে ধান সিদ্ধ, শুকানো ও ছাঁটাই ব্যাহত হয়ে কমেছে চালের উৎপাদন। পাশাপাশি বিদ্যুৎ সংকটে হিমাগারে নষ্ট হচ্ছে কৃষি পণ্য। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ ইসলাম। চলছে না মেশিন, থেমে আছে উৎপাদন। ঘন্টার পর ঘন্টা অলস পড়ে আছে রাইস মিলের যন্ত্রপাতি। ধান সিদ্ধ থেকে শুরু করে শুকানো ছাঁটাই, প্রতিটি ধাপেই প্রয়োজন বিদ্যুৎ, কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে পুরো উৎপাদন প্রক্রিয়া। লোডশেডিং যত বাড়বে তত প্রোডাকশনের সমস্যা হবে এবং মেশিনপত্র নষ্ট হবে। মিলারদের অভিযোগ, দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন কমেছে প্রায় 30 থেকে 35%। ধান একটি পচনশীল দ্রব্য, যদি টাইম টু টাইম যদি আমরা বিদ্যুৎ সরবরাহ না করতে পারি, ধান পচে নষ্ট হয়। শুধু চালকল নয়, বিদ্যুতের অভাবে হিমাগারগুলোতে রাখা আলু পচে যাচ্ছে। বিশেষ করে আসছে মৌসুমে আবাদের জন্য রাখা বীজ আলু নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত চাষিরা। আর আলু স্টোরে রাখার কারণে যে ভালো যেন হয়, এই বিদ্যুতের কারণে যে এই বীজগুলো নষ্ট হচ্ছে, পরবর্তীতে আলু পাবে না। জেনারেটর দেওয়া তো ঠিক মতো মেকআপ দিতে পারে না, তাতে আলু নষ্ট হচ্ছে। এই আলুগুলো নষ্ট হলে কৃষক এক সময় বীজলিয়া বিভাগে পড়বে। কর্মকর্তারা বলছেন, পিক আওয়ারে নওগাঁয় বিদ্যুতের চাহিদা প্রায় 260 মেগাওয়াট। এর বিপরীতে গ্রিড থেকে মিলছে মাত্র 60 থেকে 65%। আমাদের পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই। যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে দিতে হয়, অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়। যে জায়গাটা বন্ধ করে ওইটা তখন লোডশেডিংয়ের আওতায় থাকে। খাদ্যপণ্যের সরবরাহ ও কৃষি অর্থনীতি সচল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ সংশ্লিষ্টদের। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। তীব্র তাপপ্রবাহের সাথে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাটের ফলে অন্ধকারের মধ্যে গরমে ছটফট করছে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। অথচ 27 বছর ধরে ফেলে রাখা হয়েছে দামি জেনারেটর। আতল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে রোগীদের দুর্ভোগ ভোগান্তির চিত্র তুলে ধরেছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। লোডশেডিং মানেই অন্ধকার নেমে আসে হাসপাতালের করিডোরে। হাত পাখায় রোগীদের বাতাস দেওয়ার আপ্রাণ চেষ্টা স্বজনদের। গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে এই দুর্ভোগ ভোগান্তি নতুন নয়। জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে ছোট দুটি জেনারেটর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও কমছে না দুর্ভোগ। এত গরম দিনে আমার সিএন মানুষরা টিকতে পারে না, শিশু বাচ্চারা কিভাবে টিকবে? 1-1.5 ঘন্টা পরে যাবি কারেন্ট, এটা মিস নেই। এরকম মানুষ থাকে মেডিকেলে। সেই তাপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে, বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুদের। তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে হিট স্ট্রোক হতে পারে। বিদ্যুৎ বিভ্রাটের পর আলো নেই বাতাসের কোনো ব্যবস্থা, তাই চরম দুর্ভোগে পড়তে হয় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং স্বজনদের। হাসপাতালের বিছানা, বারান্দা, এমনকি করিডোরে এভাবে অন্ধকারের মধ্যেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের। অথচ
দামি জেনারেটর পড়ে আছে অচল হয়ে। অথচ হাসপাতাল ভবন সংলগ্ন এই ঘরে তালাবদ্ধ অবস্থায় ২৭ বছর ধরে পড়ে আছে শক্তিশালী জেনারেটর। স্থানীয়রা বলছেন স্থাপনের পর ১ মিনিটের জন্যও তা চালু করা হয়নি। আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত এই জেনারেটর রুমটা চালু হওয়া দেখিনি, এবং এই জেনারেটর রুমে আসলে জেনারেটর আছে, চলে কি না, ভিতরে কি আছে না আছে সেটাও আমরা জানি না, কখনো খুলতেও দেখি নাই, ভিতরে কি আছে না আছে আমরা সেটাও জানি না। এটা শুনছিলাম যে ঘন্টা নাকি 18 লিটার তেল লাগে। আমি বুঝি না, আমার মনে হয় বিল টিল আমার মনে হয় উঠাই খায় ওরা। ঠিকই জেনারেটর বিল আসে, কিন্তু চালু তো হচ্ছে না আজ পর্যন্ত। কি কারণে এটা চালু করতে পারতেছে না, এটা আমাদের জানার বাহিরে আর কি। তবে এটা দ্রুত চালু করলে সাধারণ রোগী এবং কর্তৃপক্ষ তারা সকলেই এটার একটু সুবিধাটা পায় আর কি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ১০০ কেভিএ ক্ষমতা সম্পন্ন জেনারেটরটি চালাতে প্রতি ঘন্টায় প্রয়োজন হয় ২৫ লিটার ডিজেল। ১০০ শয্যা থেকে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও বছরে ৪ লাখ টাকার বেশি মেলে না ডিজেলের বরাদ্দ। কয়েকদিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার এখানে এসেছিলেন এবং এখানকার কি কি সমস্যা রয়েছে তিনি সেগুলো আমাদের কাছ থেকে নোট নিয়েছেন এবং সেগুলোর সমাধানের ব্যাপারে দ্রুত সমাধানের ব্যাপারে উনি আন্তরিকভাবে আশ্বাস দিয়েছেন। সম্প্রতি হাসপাতালের নতুন ভবনে ৫০০ কেভিএ ক্ষমতা সম্পন্ন আরও একটি নতুন জেনারেটর স্থাপন করা হলেও সেটি চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গরমে প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ এখানে নিত্যসঙ্গী। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা। দর্শক, প্রতিবেদনে আপনারা গাইবান্ধার চিত্র দেখছিলেন। লালমনিরহাটেও কিন্তু মোটামুটি একই চিত্র। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। এই খবর জানবো আরও। আমাদের সাথে সাব্বির আহমেদ আছেন, আমাদের সহকর্মী। সাব্বিরের কাছ থেকে জানতে চাইবো, আপনি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সেখানে বিদ্যুৎ বিভ্রাট আছে কিনা এবং সেটা থাকলে কিভাবে ম্যানেজ করা হচ্ছে, জেনারেটর আছে কিনা, সেগুলো চলে কিনা, রোগী বা সেবা নিতে আসেন যারা, তারা কি বলছেন? রঞ্জু, আসলে গত কয়েকদিন থেকে লালমনিরহাটের যে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং লালমনিরহাট সদরে ২৫০ শয্যা বিশিষ্ট যে বিশাল স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে, এই ৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কারণে কিন্তু স্বাস্থ্য সেবা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল। গতকাল থেকে কিন্তু মোটামুটি এই বিদ্যুৎ সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের কালীগঞ্জে কিন্তু একটি সৌর বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেটিতে প্রতিদিন প্রায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ দিনের বেলায় উৎপাদিত হচ্ছে। এর ফলে এই ৩০ মেগাওয়াট বিদ্যুৎ লালমনিরহাটের বেশ কয়েকটি উপজেলায় সরবরাহ করা হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে এই ৩০ মেগাওয়াট বিদ্যুতের কিছু একটা অংশ রংপুরেও সরবরাহ করা হচ্ছে। এর ফলে লালমনিরহাটের ৫টি উপজেলায় কিন্তু বিদ্যুৎ মোটামুটি সরবরাহ করা হচ্ছে এবং এর কারণে লালমনিরহাটের যে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট থাকলেও কিন্তু গতকালকে থেকে কিন্তু কিছুটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। আমি লালমনিরহাটের যে বিদ্যুৎ বিভাগ রয়েছে, আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন লালমনিরহাটে দৈনিক ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দরকার। এর মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ তারা পাচ্ছেন বলে জানিয়েছেন। বাকি বিদ্যুৎ তারা কিন্তু লোডশেডিং করে কিন্তু তারা সেটি মেকআপ দেওয়ার চেষ্টা করছেন। এর ফলে লালমনিরহাটের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেমন রোগীদের ভোগান্তি বেড়েছে, তারা জেনারেটর দিয়ে তারা সেবা দিচ্ছেন। অপরদিকে লালমনিরহাটের যে কল কারখানা ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। রঞ্জু, এই হচ্ছে লালমনিরহাটের বিদ্যুৎ বিভ্রাটের সর্বশেষ পরিস্থিতি। সাবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাস্থ্যসেবায় তার প্রভাব কেমন, সেটা জানাচ্ছিলেন সহকর্মী সাবির আহমেদ। আমরা জানি যে বিদ্যুৎ বিভ্রাট ছাড়াও কিন্তু গ্যাসের সংকট রয়েছে, তার জন্য কিন্তু ভুগছে সাধারণ মানুষ। গাজীপুরের চিত্র কি, সেটা আমরা জানবো। আমাদের সহকর্মী আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত আছেন হোসেন আলী বাবু। বাবুর সাথে যুক্ত হতে চাই। বাবু, গ্যাসের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বিভিন্ন কলকারখানায় এবং গাজীপুরে সেখানে অনেক ধরনের কলকারখানা রয়েছে, মিল ফ্যাক্টরি রয়েছে, গার্মেন্টস রয়েছে। সেগুলোতে গ্যাসের প্রভাবে উৎপাদনের ব্যাহত হচ্ছে কিনা, যারা মালিকপক্ষ আছেন তারা কি বলছেন, যারা শ্রমিক আছেন তাদেরই বা কী হাল? রঞ্জু, গাজীপুরে কিন্তু প্রায় ১ মাসের উপরে হয়েছে গ্যাস সংকটের যে সমস্যা সেটা কিন্তু
এখনো পর্যন্ত রয়েছে। আমরা যে কারখানাগুলোতে ঘুরে দেখেছি যে গাজীপুরে প্রায় 2760টি শিল্প কারখানা রয়েছে। এই 2760টি শিল্প কারখানা যারা শ্রমিকরা রয়েছে তারা বলছে যে আসলে গ্যাস সংকটের কারণে যে তাদের উৎপাদন কার্যক্রম সেটা অনেকটাই ব্যাহত হয়েছে, এবং যারা মালিক পক্ষ রয়েছে তারা বলছেন যে আসলে সঠিক সময় তারা শিপমেন্ট দিতে পারছে না। গাজীপুরে যদি একটু তথ্য দিয়ে রাখি, গাজীপুরে প্রায় 590 মিলিয়ন ঘনফুট যেখানে গ্যাস প্রয়োজন সেখানে কিন্তু তারা পাচ্ছে 360 মিলিয়ন ঘনফুট গ্যাস। বাকি কিন্তু আসলে 230 মিলিয়ন ঘনফুট কিন্তু গ্যাসের সংকট রয়েছে। আসলে এই সংকটের কারণেই গাজীপুরে যে শিল্প কারখানা এবং যে সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আসলে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা সকাল থেকে অনেকগুলো সিএনজি পাম্পে ঘুরে দেখেছি। আসলে সিএনজি পাম্পে সকালে কিছুটা গ্যাসের চাপ বাড়তে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে গ্যাসের চাপ কমে যাচ্ছে। আমরা এছাড়াও দেখেছি অনেক যে সিএনজি ফিলিং স্টেশন গুলো সেগুলো কিন্তু আসলে একেবারেই বন্ধ করে দিয়েছে। এই যে এর আগে একটি সিএনজি পাম্প রয়েছে সিএনজি ফিলিং স্টেশন, সেই সিএনজি ফিলিং স্টেশন কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা কোনোভাবেই চালাতে পারছে না, আসলে তাদের মেশিনে আসলে সমস্যা হচ্ছে, কারণ প্রেশার কম থাকার কারণে আসলে মেশিন চালু হচ্ছে না। এই যে যেই সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনেও কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে যখন প্রেশার থাকে তখন আসলে তারা মেশিন চালাতে পারেন, যখন প্রেশার থাকে না তখন আসলে তাদের মেশিন অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। সকাল থেকে কিন্তু তাদের এই মেশিনটি 2বার বন্ধ হয়েছে বলেছেন। কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছি, যিনি বলছেন আমরা একটু জানতে চেষ্টা করবো আসলে আপনাদের এখানে প্রেশারের কি অবস্থা। এখন প্রেশার ভালো আছে, আজকে প্রেশার ভালো আছে। এমনি চালাতে গেলে কি কি সমস্যা হয় আপনাদের? মানে গ্যাসের সমস্যা, গ্যাসে ইনলেট থাকে না, গ্যাস থাকে না লাইনে। এখন একটু বাড়ছে, আজকে কালকে 3টার পরে গ্যাস দিছে, এরপর থেকে একটু বাড়ছে। আজকে একটু প্রেশার ভালো আছে, এই কারণে গাড়ি কম। যে গাড়িটা 3বার আসতো এখন 1বার আসলে চলে। ঠিক আছে, শুনছিলেন যে আসলে আজকে প্রেশারটা ভালো, যে প্রেশারের কারণে আসলে গাড়ির চাপ কম রয়েছে, এবং এখানে যেসব গাড়ি আসলে এক থেকে 2বার 3বার আসতে হয়েছে সেসব গাড়ি কিন্তু এখন একবার এসেই আসলে গ্যাস পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে। আমরা এছাড়াও কিন্তু শিল্প কারখানাও খোঁজ খবর নিয়েছি, সেখানেও কিন্তু আছে সকাল থেকে গ্যাসের প্রেশার যে সেখানে বেশ চাপ রয়েছে। রঞ্জিত ছিল আমার কাছে গাজীপুরে গ্যাস সংকটের সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি ভালো খবর দিলেন। মোটামুটি যেহেতু গ্যাসের চাপ বেড়েছে, নিশ্চয়ই জনভোগান্তি শিগগিরই কমে যাবে। হোসেন আলী বাবু জানাচ্ছিলেন গাজীপুর থেকে। এদিকে ইলিশের ভরা মৌসুম চললেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। এতে বাজারেও কমেছে ইলিশের সরবরাহ। এ নিয়ে আরও জানবো, আমাদের সাথে সহকর্মী আদিল হোসেন তপু আছেন ভোলা থেকে। তপুর সাথে যুক্ত হতে চাই। তপুর কাছে জানতে চাইবো বাজারে আশানুরূপ ইলিশ কি পাওয়া যাচ্ছে কিনা, আর যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, যারা আড়তদার আছেন বা ব্যবসায়ী আছেন, তারা এই ইলিশের যে প্রাপ্তিতা কম এটা নিয়ে তারা কি বলছেন? রঞ্জু, আসলে ইলিশের ভরা মৌসুম চলছে এই সময়ে, আর আসলে মূলত এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন জেলেরা, যে নদীতে ভরপুর পানি থাকবে এবং সেই সময় তাদের কাঙ্ক্ষিত ইলিশ ধরে বিগত সময় যে ধার দেনাগুলো সেগুলো পরিশোধ করবে। তবে এই মৌসুমের এই সময়ও আমরা দেখতে পাচ্ছি জেলেদের সেই হতাশা কিছুটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে বর্ষা হয়েছিল, নদীর পানি বেড়েছে, এর ফলে নদীতে কিছুটা ইলিশ দেখা দিয়েছিল, ফলে জেলেরা সেই মাছগুলো ধরে ঘাটে এনে বিক্রি করছিল এবং তারা কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। তবে আজ থেকে যেটা বলছেন ঘাটে, যে আজ থেকে কিন্তু নদীতে ইলিশের পরিমাণ কিছুটা কমে আসছে, ফলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে কিন্তু একটা সংকট দেখা দিয়েছে। এছাড়াও সাগর উত্তাল রয়েছে, ফলে যারা সাগরগামী বোট তারা কিন্তু আসলে সাগরে যেতে পারছে না, ফলে ঘাটেই তাদেরকে বসে থাকতে হচ্ছে না। আবার যারা কিছুটা ঝুঁকি নিয়ে যাচ্ছেন তারা কিছুটা ইলিশ পাচ্ছেন বলে জানিয়েছেন সাগরে, তাও ঝুঁকির মধ্যে এই মাছ ধরতে গিয়ে এরই মধ্যে
মধ্যে দুটি ট্রলার কিন্তু যেটাকে বলা হয় সাগরে মার গিয়েছিল, তারপর জেলেরা কিন্তু উদ্ধার হয়েছিল। আমি যদি জেলের ঘাটে ইলিশের কথা বলতে হয় তাহলে ঘাটে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ইলিশগুলো পড়ছে এবং সেগুলোই কিন্তু ক্রেতারা কিনছেন, ক্রেতারা বিক্রি করছেন, বিক্রেতারা বিক্রি করছেন। এবং সেইগুলোর দামগুলো যদি একটু বলতে হয়, আমরা একটু দামগুলো জানতে চাই আসলে কেমন ইলিশ বিক্রি হচ্ছেন এবং দামগুলো কেমন একটু একজন বিক্রেতার কাছ থেকে জানতে চাই। ইলিশ কেমন বিক্রি হচ্ছে, ঘাটের দাম কেমন যদি একটু বলেন। ইলিশ সিজনের মতো সিজন চলে যাইতেছে কিন্তু ইলিশ মাছ পড়তেছে না। মোটামুটি 2 দিন পড়ছিল কিন্তু আজকে সেই সুবাদে ইলিশ মাছ নাই। তো ইলিশ মাছ না থাকার কারণে দামটা একটু বেশি, মাছ কিনতে একটু কম ছিল, আজকে আবার দাম বাড়িয়ে গেছে। যেমন আপনার 1 কেজি মাছ 2800-2900 টাকা কেজি, আর হচ্ছে 800-900 গ্রাম যে মাছটা, ওই মাছটা 2400-2500 টাকা কেজি। আমরা শুনছিলাম আসলে বিক্রেতাদের কাছ থেকে যে তারা বলছিলেন যে এবং এই মাছগুলো কিন্তু ভোলার মাছগুলো চাঁদপুর, ঢাকা সব বেশ কিছু জায়গায় যায়। এখানকার মাছের উপরে মূলত বেশ কিছু অংশ নির্ভরশীল হতে হয়। তবে সেই ক্ষেত্রে এই মাছের দাম যদি এখানে কমে পড়ে এবং বেশি দাম থাকে তাহলে সেটি কিন্তু বাজারে প্রভাব পড়ে। ফলে নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা কিন্তু তাদের বাইরে চলে যাচ্ছে ইলিশ মাছ। তো সেই ক্ষেত্রে ব্যবসা ক্রেতারা এবং বিশেষ করে জেলেরা এখন পর্যন্ত আশাবাদী যে সামনে যে ভরা মৌসুম রয়েছে সেই সব সময় তারা কাঙ্ক্ষিত ইলিশ ধরে তারা বিক্রি করে তাদের যে ধার দেনাগুলো সেগুলো শোধ করতে পারবেন বলে মনে করছেন তারা। রঞ্জু, এই ছিল ভোলা থেকে। তবু আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ভোলা থেকে জানাচ্ছিলেন যে মৌসুম চলছে কিন্তু ইলিশের আসলে সরবরাহ তেমন একটা নেই। রপ্তানি খাতকে সহায়তা দিতে চালু হয়েছিল শুল্কমুক্ত কাঁচামাল আমদানির এফওসি সুবিধা। এখন জালিয়াতি ও রাজস্ব ফাঁকির হাতিয়ার হয়ে উঠেছে সেই সুবিধাই। চট্টগ্রামে এফওসি সুবিধায় কাঁচামাল আমদানি করা প্রায় 40টি প্রতিষ্ঠানের মধ্যে অন্তত 14টির বিরুদ্ধে জাল নথি ব্যবহার ও শুল্কমুক্ত কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রির অভিযোগ পেয়েছে কাস্টমস। হারুনুর রশিদ পিয়াল ঘোষের ক্যামেরায় মামুনুর রশিদ অভির রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের পাহাড়তলী এলাকার সানটেক্স নেটওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠানটি গত 2 বছরে 4টি ভুয়া প্রত্যয়নপত্র ব্যবহার করে প্রায় 20 কোটি টাকা মূল্যের 332 টন কাপড় শুল্কমুক্তভাবে আমদানি করে, যা ধরা পড়ে কাস্টমস বন্ড কমিশনারেটের অভ্যন্তরীণ তদন্তে। বন্ডালারা তাদের যে আইনি প্রক্রিয়া আছে বা যদি তারা প্রমাণ করতে পারে, এটা আমরা 2 নম্বরই করছি, মাথা পেতে নেব সমস্যাটা। নগরীর হালিশহর এলাকার আরেক প্রতিষ্ঠান ফোকাস অ্যাপারেলস বিডি লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ আরও স্পষ্ট। আল ইউসরা টেক্সটাইল লিমিটেডের নামে একটি ভুয়া সাবকন্ট্রাক্ট চুক্তিপত্র ব্যবহার করে প্রায় 19 টন আমদানিকৃত কাপড় কারখানা থেকে বের করে স্থানীয় বাজারে বিক্রি করার প্রমাণ মিলেছে তদন্তে, যদিও অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্টরা। আমাদের মাল আছে তো, আমাদের মালটা আমরা সাবকন্ট্রাক্টে দিচ্ছি, এটাই, আর কোনো কিছু না। চট্টগ্রাম ইপিজেড ভিত্তিক ফাল্গুন গ্রুপের জেএমএস গার্মেন্টসের বিরুদ্ধেও ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে অনুসন্ধানে। বন্ড সুবিধায় আনা কাঁচামালের মধ্যে হদিস নেই 9,500 টন ফেব্রিক্স, 5,000 টনেরও বেশি অ্যাক্সেসরিজ ও 67 টন প্যাকেজিং ম্যাটেরিয়ালস। এগুলো বিক্রি করে দেয়া হয়েছে খোলা বাজারে। অনিয়ম এখানেই শেষ নয়। প্রতিষ্ঠানটি রপ্তানি আয়ের প্রায় 118 কোটি টাকা দেশে ফেরত আনেনি। এর আগে 2020 সালেও শুল্ক ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান মডেস্ট গার্মেন্টসের বিরুদ্ধেও শুল্ক ও কর ফাঁকির অভিযোগ আছে। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকেই। এত সব অনিয়মের বিষয়ে এখন কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছে কাস্টমস ও বন্ড কমিশনারেট। তাদের যে মজুদটা থাকার কথা ছিল, আমাদের টিম যে সেরকম মজুদ পায়নি। ওনারা দলিলাদি জালিয়াতি করেছেন বেসিক্যালি, যেটা ধরেন ফাইলে উপস্থাপিত হয়নি বা আমাদের ক্ষেত্রে অনুমোদন হয়নি, ওইটাকে ওনারা অনুমোদিত হয়েছে এরকম উপস্থাপন করে বিভিন্ন শুল্ক স্টেশনে যে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রামে বর্তমানে 40 থেকে 42টি প্রতিষ্ঠান এফওসি সুবিধায় কাঁচামাল আমদানি করে। এর মধ্যে অন্তত 11টির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে কাস্টমস। মামুনুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।
দেখছেন স্টার বাংলা, ফিরছি একটু পরে। দেখছেন স্টার বাংলা। 2005-এর আজকের দিনে একযোগে কেঁপে উঠেছিল দেশের 63 জেলা। ঘণ্টার ব্যবধানে বিস্ফোরিত হয়েছিল 500-র বেশি বোমা। তবে 21 বছর পরও শেষ হয়নি মামলার বিচারিক কার্যক্রম। অনেক মামলা এখনও আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। পাশাপাশি ওই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেক আইনজীবী। 17 আগস্ট 2005 দেশের 63 জেলায় প্রায় 450 জায়গায় একযোগে চালানো হয় বোমা হামলা। লক্ষ্য ছিল আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস থেকে শুরু করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়। তখন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ছিলেন শাহজাহান সাজু। জানাচ্ছিলেন সেদিনের অভিজ্ঞতা। চিটাগাং কোর্টটা তো পাহাড়ের উপরে, তা আমরা নিচে থেকে পাহাড়ের উপরে উঠতেছি কোর্টে। তো ওঠার পথে মাঝামাঝি জায়গায় বোমাবাজির যে আলামত সেটা আমরা দেখলাম। সেই বোমার স্প্রিন্টার বিভিন্ন আশেপাশের যে বিল্ডিংগুলোতে লাগলো। ওই হামলায় 2 জন নিহত হন এবং আহত হন 200-র বেশি মানুষ। পুলিশের তদন্তে উঠে আসে এতে জড়িত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। ওই সিরিজ বোমা হামলায় 242 জনকে আসামি করে সারা দেশে মামলা হয় 159টি। অভিযোগপত্রে আসামির সংখ্যা দাঁড়ায় 1121 জনে। এর মধ্যে শতাধিক মামলার বিচার শেষ হয়েছে বিচারিক আদালতে। রায়ে 350 জনের বেশি আসামির হয় নানা মেয়াদে সাজা। জেএমবি প্রধান আব্দুর রহমান সহ 27 জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। এরই মধ্যে 8 জনের দণ্ড কার্যকর হয়েছে। 349 জনকে অব্যাহতি ও খালাস পেয়েছেন 358 জন। তবে মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা বলছেন অনেক ক্ষেত্রেই আসামিদের দায় স্বীকার করে দেয়া জবানবন্দির উপর নির্ভর করেই রায় দিয়েছেন বিচারিক আদালত। আপনি একজনকে নিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে টর্চার করলেন এবং আপনার তাকে পরে কোর্টে এনে হাজির করলেন। সে 15 দিনের মাথায় ওই কনফেশনটা রিট্রাক্ট করলো। আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে রিট্রাক্টেড কনফেশনের উপর ভিত্তি করে সাজা দিতে হলে এটার করবোরেটিং আরও কিছু সাপোর্টে আরও কিছু এভিডেন্স লাগবে, যেগুলো ক্রেডিবল এভিডেন্স এবং যেগুলো লিগ্যাল এভিডেন্স, সাবস্টেন্টিভ এভিডেন্স। অথচ ওই মামলায় ওই কনফেশনটুকু ছাড়া আর কিছুই নাই। এদিকে বিশ্লেষকরা বলছেন জঙ্গিবাদ মাথাচাড়া দিলেই তাদের নিজেদের সুবিধা মতো ব্যবহার করে নানা গোষ্ঠী। তাদের অভিমত ওই সিরিজ বোমা হামলার ঘটনাও তখনকার বিএনপি সরকারকে চাপে ফেলতে ঘটানো হয়েছিল। আমি বলবো যে সেই সময়কার সরকারের গোয়েন্দা সংস্থাগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছিল এগুলোকে ট্রেস করতে। তারা কোনো ট্রেসই করতে পারেনি। এই যে বোমার গায়ে লেবেলগুলো যেগুলো পাওয়া গিয়েছিল, এগুলো ছবি আমরা পেয়েছিলাম যে এগুলি একটি প্রতিবেশী দেশের একটা জায়গা থেকে তৈরি, ঝাড়খণ্ড গোমিয়ার সিগনেচার ছিল। তো এগুলোতে বোঝা যাচ্ছিল যে কোনো একটা জায়গা থেকে এই জিনিসগুলোকে চালানো হচ্ছে। বোমা উদ্ধারের সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে 17 আগস্টের সমন্বিত হামলার মতো একই ছকে গাঁথা বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন এখনই সতর্ক না হলে আছে বড় ক্ষতির শঙ্কা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। মানিকগঞ্জে খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দলিল লেখকদের বিরুদ্ধে। হরিরামপুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল প্রতি নেওয়া হচ্ছে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত। গত 2 মাসে তাদের পকেটে গেছে প্রায় 15 লাখ টাকা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার। মানিকগঞ্জের হরিরামপুর সাব রেজিস্ট্রি অফিসে টাকা নিয়ে দলিল লেখকের সঙ্গে এই টানা হেঁচড়া। দলিল ও জমি সংক্রান্ত সব কাজের ফি ব্যাংকিং মাধ্যমে জমা হলেও কাঞ্চনপুরের কৃষক আবুল কালামের কাছে নির্ধারিত খরচের বাইরে টাকা চাওয়ায় এই বাদানুবাদ। রেজিস্ট্রি করছি 1 লাখ টাকা, দলিল 15,000 টাকা নিছে। তখন বললাম যে এত টাকা কেন? বলে যে খরচ আছে। আবুল কালামের মতো একই অভিযোগ অফিসটিতে আসা প্রায় প্রতিটি সেবা প্রত্যাশীর। তাদের অভিযোগ সমিতির চাঁদা, অফিস খরচ সহ নানা খাত দেখিয়ে প্রতি দলিলে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ফি আদায় করছেন দলিল লেখকরা। বিভিন্ন ধরনের আয়কর বা তাদের সমিতি খরচ, অফিস খরচ দিয়ে আমাদের কাছ থেকে এই 6.5 লাখ টাকার জমিতে 60,000 টাকা আমাদের কাছ থেকে নিছে। বিভিন্ন খাত দেখায় না, কিন্তু কোনো সুনির্দিষ্টই বলে না অমুক খাতে এত টাকা দিতে হবে, অমুক খাতে এত টাকা দেয়। এইখানে কোন খাতে কত টাকা দিতে হবে, সরকারে কত টাকা নেয়,
এর কোনো মোহরেরা কোনো তথ্য আমাদেরকে দেয় না। গত 2 মাসে হরিরামপুর সাব রেজিস্ট্রি অফিসে 502টি দলিল সম্পন্ন হয়েছে। প্রতি দলিলে গড়ে 3000 টাকা অতিরিক্ত আদায় হলে যার পরিমাণ দাঁড়ায় প্রায় 15 লাখ টাকা। তবে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন দলিল লেখকরা। মোহরির খরচ কাগজপাতি টাইপ করে তাই দাম দেয়, আমরা মজুরি নেই। জোর করে এটা দিল না তা না, খুশি হয়ে যে 1000 দিল 2000 দিল। এ বিষয়ে সাব রেজিস্ট্রি অফিসে সংশ্লিষ্টদের বক্তব্য না পাওয়া গেলেও জেলা রেজিস্ট্রার বলছেন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এরকম কোনো অভিযোগ আমার কাছে নাই। যদি এরকম কোনো অভিযোগ আসে সুনির্দিষ্টভাবে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হরিরামপুর সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত দলিল লেখক আছেন 14 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। যে ট্যাঙ্কে থাকার কথা কেবলই সমুদ্রের পানি, সেখানে মিলল রেকর্ডের চেয়ে কয়েক গুণ বেশি ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় 9 শ্রমিকের মৃত্যুর পেছনে এই গ্যাসের বিষক্রিয়াকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। এই বিষাক্ত গ্যাস নিঃসরণ না করে জাহাজ ভাঙা নিয়েই উঠেছে বড় প্রশ্ন, যার উত্তর খুঁজছে বিশেষজ্ঞ তদন্ত কমিটি। সৈয়দ তামিম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে 9 জনের প্রাণহানির পর আলোচনায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস, যা জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্ক ছিদ্র করার সময় বেরিয়ে গিয়ে আক্রান্ত করে শ্রমিকদের। বিশেষজ্ঞরা বলছেন, জৈব পদার্থ, স্লাজ বা সামুদ্রিক পলি দীর্ঘদিন জমে পচে গেলে তৈরি হতে পারে হাইড্রোজেন সালফাইড। এছাড়াও রিসাইক্লিংয়ের বর্জ্য ব্যালাস্ট ট্যাঙ্কে রাখা হলে তা থেকেও উৎপন্ন হতে পারে এই বিষাক্ত গ্যাস, যাতে নিমিষেই ঘটে মৃত্যু। তাই দুর্ঘটনা এড়াতে জাহাজ বিচিং করার সময় সমস্ত হ্যাচ ও মেনহোল খোলা রাখতে হয়, যা এই জাহাজে করা হয়েছিল কিনা সেটি এখন বড় প্রশ্ন। যদি লং টার্ম আন্ডার উইদাউট এনি ভেন্টিলেশন থাকে এবং হিটের অবস্থায় পড়ে থাকে ফর কাপল অফ ইয়ার্স, সেখানে দেখবেন যে অটোমেটিক সেখানে যে অক্সিজেন ছিল পানির মধ্যে, সেই অক্সিজেন ডিজলভ বাই ফর্মিং হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড itself is a lethal weapon এবং জিরো অক্সিজেন কন্টেন্ট অলসো আনাদার লিথল ওয়েপন। সচরাচর দেখা যায় যে 10% থেকে 6%-এর মধ্যে ফার্স্ট ব্রিথিং এ সে ডাইস, বিকজ তার ব্রেন কলাপস করে, তার হার্ট বন্ধ হয়ে যায়, তার মাসেল গেস স্টিফস। ক্লিনিংয়ে বিভিন্ন রিয়েজেন্ট ইউজ হয় এবং এলএনজির মধ্যে কিছু হাই সালফার কন্টেন্ট সেডিমেন্ট তৈরি হয়। যদি ওই ক্লিনিং ম্যাটেরিয়াল বা ক্লিনিং সেডিমেন্টগুলি যদি বাইরে ডিসপোজ অফ না করে যদি ব্যালাস্ট ট্যাঙ্ক বা ওই জাতীয় কোনো ট্যাঙ্কের মধ্যে ডাম্প করে, তাহলে পানির সাথে মিশে হাই কনসেন্ট্রেশনের সালফাইড হাইড্রোজেন সালফাইড তৈরি হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। হাই ডেন্সিটি হাইড্রোজেন সালফাইড ppm ইজ টু হাই, হাইলি টক্সিক, যার ফলে লো এক্সপোজারে কম সময়ের মধ্যে তার এফেক্টটা বেশি হয়েছে। দুর্ঘটনার পর ট্যাঙ্কের মুখের কাছে 10.8 ppm হাইড্রোজেন সালফাইড শনাক্ত করে বিস্ফোরক অধিদপ্তর, যা ভাটার সময় বের হয় 80 ppm পর্যন্ত। ক্লিনিং সার্টিফিকেট নেওয়া একটি জাহাজে কিভাবে এমন মাত্রায় বিষাক্ত গ্যাসের অস্তিত্ব মিলল, সেটির উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। ব্যালাস্ট ওয়াটার ট্যাঙ্কে গ্যাস থাকার উপস্থিতিটা সম্পূর্ণ সারপ্রাইজিং। একটা অ্যাক্সিডেন্টের কেস থেকে একটা অ্যাক্সিডেন্টের কেস ডিফারেন্ট। তো এই ধরনের ব্যালাস্ট ওয়াটার ট্যাঙ্কে যে গ্যাস তৈরি হবে, এইটা কোনো কর্তৃপক্ষেরই জানা থাকার কথা না। বিস্ফোরক অধিদপ্তর একটা গ্যাস ফ্রি সার্টিফিকেট দিয়ে থাকে, সেটাও যে চেম্বারে দেওয়ার কথা সেই সব চেম্বারে দেওয়া হয়েছে। ব্যালাস্টিক ট্যাঙ্কগুলোতে ওয়াটার থাকে, ওয়াটারে সাধারণত কেমিক্যাল জাতীয় কোনো কিছু থাকে না, বা পেট্রোলিয়াম, অকটেন, ডিজেল এই ধরনের কোনো কিছু প্রোডাক্ট থাকে না। সে তো আসলে এটা আমাদের আওতাধীন পড়ে না, কিন্তু এটা সারপ্রাইজিংলি এখানে এটা বের হয়ে আসছে আর কি। এই জাহাজেরই কিন্তু প্রিভিয়াস একটা ব্যালাস্টিক ট্যাঙ্ক কিন্তু কাটা হয়েছে, সেটাতে ছিল না, জাস্ট এটার মধ্যে আবার চলে আসছে। সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাঙ্কে এমন বিষাক্ত গ্যাস থাকার নজির নেই আর। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে ট্যাঙ্ক পরিষ্কারের নথি, ভেন্টিলেশন রেকর্ড ও নিরাপত্তা ব্যবস্থার আসল চিত্র। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। বর্ষা এলে মৌলভীবাজারের পাহাড় টিলায় বাড়ে ধসের আতঙ্ক। ঝুঁকি জেনেও টিলার পাদদেশে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। অবৈধভাবে টিলা কাটায় বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। নিরাপদ বসতি ও কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। মৌলভীবাজার থেকে মোহাম্মদ ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পাহাড় টিলায় ঘেরা মৌলভীবাজার। এই সৌন্দর্যের আড়ালেই ঝুঁকিপূর্ণ বসবাস লক্ষাধিক মানুষের। কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, জুড়ি, বড়লেখা, কুলাউড়া ও সদরের টিলায় বসবাস চা শ্রমিক ও বিভিন্ন জনগোষ্ঠীর। বংশ পরম্পরায় বাস করলেও নিরাপদ জায়গায় সরে যাওয়ার সুযোগ নেই অনেকের। স্থানীয়দের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় অবাধে চলছে টিলা কাটা। বর্ষাকালের বৃষ্টি এসব টিলার ধসের সংখ্যা বাড়িয়েছে কয়েক গুণ। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় থাকবো? এই পরিমাণ মাটি কাটছে, আমাদের একবারে নিচে নামাই দিয়েছে। আমরা এখানে তো জায়গা দিছে, এই জায়গা ছাড়া তো আমরা কই যাই। আর এখানে কিছু দুর্ঘটনা ঘটলেও তো আমরা কিছু করার নাই। এখানে আমরা বসবাস করাই লাগবো। গত ৮ বছরে টিলা ধসে প্রাণ গেছে ১২ জনের। ২০২২ সালে শ্রীমঙ্গল ও কুলাউড়ায় টিলা ধসে মারা যান ৮ জন। ২০২৪ সালে কমলগঞ্জে আরও একজনের মৃত্যু হয়। গত বছর মাটি আনতে গিয়ে প্রাণ হারায় এক স্কুল ছাত্রী। দেখলাম যে এখানে অনেক ধরনের চেঁচামেচি করতেছে। তারপরে আমরা সবাই প্রতিবেশী যারা ছিলাম সবাই আমরা দৌড়ে এসে যে ঘরের মধ্যে কি ঘটেছে এটা তাদেরকে আটকা পড়েছিল এবং তাদেরকে উদ্ধার করার জন্য আমরা এগিয়ে আসলাম। ঘনবসতি হিসাবে অনেক উঁচু জায়গায়ও থাকি, নিচু জায়গায় থাকি। অনেক সময় টিলা ভাঙিয়ে আমাদের ঘরের উপরে পড়ে এবং ঘরের ওয়াল ভাঙিয়ে অনেক সময় মানুষও মারা গেছে। টিলা কাটা বন্ধে নিয়মিত অভিযান ও জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ঝুঁকিতে থাকা চা শ্রমিকদের সরিয়ে নিতে বাগান কর্তৃপক্ষের সঙ্গেও চলছে আলোচনা। চা বাগানের যে শ্রমিকরা কাজ করে, তারা বসবাস করে, তো এই ব্যাপারে আমরা চা বাগানের যে ব্যবস্থাপনা কমিটি রয়েছে তাদের সাথে আলোচনা করেছি কিভাবে এই ঝুঁকিপূর্ণভাবে যারা বাস করে তাদেরকে একটু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে তাদের কিভাবে একটু নিরাপদ একটা বাসস্থানে তৈরির ব্যবস্থা করা যায়। স্থানীয়দের দাবি, টিলা কাটা বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনও নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাগেরহাটের ভৈরব নদের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত নিচু এলাকা। পানিবন্দী প্রায় ৩০০ পরিবার। সপ্তাহখানেক আগে হঠাৎ ভেঙে যায় বাঁধটি। এতে লোকালয়ে ঢুকে পড়ছে জোয়ারের পানি। প্লাবিত হয়েছে কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা আশ্রয়ন প্রকল্প ও আশপাশের এলাকা। ভেসে গেছে মাছের ঘের, বসতঘর ও বাড়ির আশপাশ। তলিয়ে থাকায় ভোগান্তিতে পড়েছে নিচু এলাকার বাসিন্দারা। দুর্ভোগ নিরসনে এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা। দর্শক, এই বিষয়ে আরও খবর জানবো। বেড়িবাঁধ ভাঙন এবং তার ভোগান্তি নিয়ে জানাবেন আমাদের সহকর্মী বাগেরহাট থেকে এস সোহান আমাদের সাথে যুক্ত আছেন। সোহানের কাছে জানতে চাইবো, সপ্তাহখানেক অতিবাহিত হওয়ার পর যে বাঁধে ভাঙন দেখা দিয়েছে, এখন সেখানকার কি চিত্র? আসলে যে ভাঙন কবলিত এলাকা সেখানেই কিন্তু আমি রয়েছি। যে বেড়িবাঁধটিতে ভাঙনের ফলে এই এলাকায় ভোগান্তির সৃষ্টি হয়েছিল, একদম সেই স্থানটিতে আছি। এখানে কিন্তু ভাঙনটি বেশ গভীর হয়েই এই বেড়িবাঁধ ভেঙেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখন যেহেতু নদীতে ভাটা, সেই ভাটায় কিন্তু পানি নামতেছে। আমি যদি আপনাকে জানাই, সেটি হচ্ছে ভোর ৫টায় কিন্তু নদীতে ভাটা হয়েছে। অর্থাৎ প্রায় ৪.৫ ঘন্টা ধরে কিন্তু এই যে মাঝিডাঙ্গা আশ্রয়ন প্রকল্প এবং আশপাশ এলাকা, সেই এলাকার পানি কিন্তু নামতেছে আরও ২ ঘন্টা ধরে। অর্থাৎ জোয়ার আসার আগ পর্যন্ত কিন্তু এখান থেকে পানি নামবে। আবার জোয়ারের সময় যে পানি আসবে সেই পানিতে কিন্তু আবার লোকালয়ে প্লাবিত হবে। এবং এই যে ভাঙনটি ২০ ফুটের মতো ভাঙন সৃষ্টি হয়েছে। এই ২০ ফুট যে স্থানটিতে ভাঙন সৃষ্টি হয়েছে, এই স্থানটি গতকালকে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য পরিদর্শন করেছেন এবং এই ভাঙনটি যাতে সাময়িকভাবে বন্ধ করা যায় সেই জন্য তারা কিন্তু ১ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে আমাদেরকে, এমনটি জানিয়েছেন। এছাড়া যারা ভোগান্তিতে রয়েছে, পানিবন্দী জনগণ, তাদেরকে কিন্তু শুকনো খাবার দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি যে এই যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে, এই টাকা দিয়ে আসলে এই বাঁধ ভাঙনের স্থায়ী সমাধান করা সম্ভব না এবং তাদের দাবি একটাই যে আমাদের ত্রাণ দরকার নেই, আমাদের খাবার দরকার নেই,
আমরা যারা অর্থাৎ যারা ভূমিহীন এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এখানে থাকেন, তারা যাতে শান্তিতে বসবাস করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য ভৈরব নদীর পাড় দিয়ে একটি টেকসই ভেরিবাঁধ যদি নির্মাণ করে, তাহলে তাদের এই যে জটিলতা, প্রতি বছর যে পানিতে প্লাবিত হওয়ার যে সংখ্যা, সেই সংখ্যাটি কেটে যায়। কিন্তু প্রতি বছর যখন এই ধরনের ভাঙন সৃষ্টি হয় এবং এলাকার লোকজন পানিবন্দী হয়, তখন কিন্তু উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা থাকে তারা কিন্তু এখানে আসেন, কিন্তু সেই ওয়াদা দেওয়া হয় বা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভাঙনের যে সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান হয় না। বাগেরহাটের মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে এই ছিল আমার কাছে ভাঙন কবলিত এলাকার মানুষের দুর্দশার সর্বশেষ খবর। রঞ্জু। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বাগেরহাট থেকে জানাচ্ছিলেন SS সোহান। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। 2020 সালে শুরু হয়েছিল নির্মাণ কাজ। 2 বছরে শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়েছে 6 বছর। প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে 2 দফা। এরপরও খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজের অগ্রগতি মোটে 20%। সেতুটির নির্মাণ শেষ হলে রাজধানীর সঙ্গে দূরত্ব কমার পাশাপাশি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দৌলতপুরকে যুক্ত করবে দিঘলিয়ার সঙ্গে। চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি। খুলনার ভৈরব নদ, এক পাড়ে দৌলতপুর, আরেক পাড়ে দিঘলিয়া। 2 পাড়ের মানুষের চলাচলের মাধ্যম একটিমাত্র ফেরি। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 1.3 কিলোমিটার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, সংযোগ সড়ক সহ যার দৈর্ঘ্য 3 কিলোমিটার। ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশের পর 2020 সালে শুরু হয় নির্মাণ কাজ। এরপর পেরিয়ে গেছে 6 বছর। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2 দফা। এরই মধ্যে শেষ হয়েছে 2য় দফার মেয়াদও। যথারীতি আবেদন করা হয়েছে 3য় দফার মেয়াদ বাড়ানোর। সময় 2 দফা বাড়ানোর পরও দুতীরে দৃশ্যমান মাত্র কয়েকটি খুঁটি। সেতু নির্মাণে অগ্রগতি মোটে 20%। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। একটা ফেরি আছে, নামে মাত্র ফেরি, তা ঠিক মতন চলাচল করে না। ফেরির জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, তার জন্য দেখা যায় ঘাটেই রুগী মারা যাচ্ছে। ব্রিজটা হলে আমাদের খুলনার সাথে যোগাযোগটা খুব ভালো হবে আর কি। ওপারেতে গাড়িগুলো আসবে, এপারে সমস্ত মাল জিনিস লাগে সব ট্রাকে আসতে পারবে, এজন্য সুবিধা হবে। সেতুটির নির্মাণ শেষ হলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দৌলতপুরের সঙ্গে যুক্ত হবে দিঘলিয়া। সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, যার প্রভাব পড়বে কৃষি ও বাণিজ্যে। দীর্ঘ কালক্ষেপণ এর মানে যেমন নির্মাণ ব্যয় বাড়ে, নির্মাণের যে গুণগত মান সেটাও কিন্তু ঠিক থাকে না। কর্তৃপক্ষের দাবি, নির্মাণ কাজে ধীরগতির কারণ ভূমি অধিগ্রহণ ও নকশা পরিবর্তনজনিত জটিলতা। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশা সড়ক ও জনপথ বিভাগের। রেল লাইনের উপর দিয়ে যখন ব্রিজটা ক্রস করছে তখন কিছু জটিলতার কারণে আমাদের স্টিল স্ট্রাকচার করা লাগছে। মূলত এই কারণেই আমাদের পুরো ব্রিজের যে কনস্ট্রাকশন পিরিয়ড এটা বেড়ে গেছে। 2029-এর মাঝামাঝি আমরা এটা দিয়ে পুরোপুরি গাড়ি চালাতে পারবো। ভৈরব সেতুর নির্মাণ শেষ হলে খুলনার সঙ্গে ঢাকার দূরত্ব কমবে প্রায় 50 কিলোমিটার। এছাড়া সড়ক যোগাযোগের সম্ভাবনার দ্বার খুলবে খুলনার পার্শ্ববর্তী আরও কয়েকটি জেলার। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা। সুন্দরবনে প্রবেশে 3 মাসে নিষেধাজ্ঞায় বিপাকে সাতক্ষীরার জেলে ও বনজীবীরা। রোজগার বন্ধ থাকায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দাবি জানিয়েছেন নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তার। সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে ঘাটে বাঁধা নৌকা, তাই বন্ধ জেলেদের আয় রোজগার। দিন কাটছে অনিশ্চয়তায়। শ্যামনগর ও আশাশুনির উপকূলের মানুষের জীবন জীবিকা সুন্দরবন কেন্দ্রিক। কেউ ধরেন মাছ কাঁকড়া, কেউ বা সংগ্রহ করেন গোলপাতা। কিন্তু 3 মাসের নিষেধাজ্ঞার কারণে নেই আয় রোজগার। 3 মাস পাশ বন্ধ থাকাতে এলাকার মানুষের ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে চলা খুবই কষ্টকর। ফল ফুলের সময় বাড়িতে বাচ্চা কাচ্চারা আবদার করে থাকে, কিন্তু আমাদের এই সুন্দরবনে পার বন্ধ থাকার কারণে যাইতে পারে না। আমরা যদি মনে করেন সুন্দরবনের তাই 3 মাস যদি না কাজ কাম করতে পারি, ঋণ দেনায় পড়তে হবে, আমাদের কিন্তু
মানে একটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বাচ্চা কাচ্চা লেখাপড়া খরচ, এখন একটা বাচ্চা কাচ্চা ভালো কাপড় দেখেছেন কারণ পড়তে পারবেন না দেখতে, কারণ তার কাছে টাকা নেই, পয়সা নেই, কি করে পড়বে। এই 3 মাসে আমাদের খুবই কষ্ট যায়। হিমশিম খাচ্ছেন নৌযান মালিক শ্রমিকরা, কারণ পর্যটক না থাকায় কাটছে অলস সময়। হাটবাজারগুলোতে মন্দাভাব। সরকার যদি এই 3 মাসের জন্য হয়তো খুলে দিতে হবে, নাইলে যদি এখানে বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতো তাহলে হয়তো এই জেলে বাওয়ালিগুলো বেঁচে যেত। আমাদের জঙ্গলে অত্যন্ত মানে এই যে জলদস্যু এক এক নৌকার উপরে 30-40 হাজার টাকা করে মাসে দিতে হবে। জেলেদের জন্য জঙ্গলটা একটু উন্মুক্ত করে দেয়, ডাকাত যেগুলো আছে সেগুলো নির্মূলের জন্য তারা কাজ করে। বন বিভাগ বলছে সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 3 মাসের নিষেধাজ্ঞা চলছে, যা বহাল থাকবে 31 আগস্ট পর্যন্ত। জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস সুন্দরবন বন্ধ থাকে। এখানে এই সময়টাতে ইকো ট্যুরিজম সহ থেকে শুরু করে প্লাস্মারবিদ্যা সম্পূর্ণটাই বন্ধ থাকবে। তো আমাদের বন্ধের সময় যাতে আমাদের যেন কোনো বন অপরাধ না ঘটে সেই ব্যাপারে আমাদের টহল কার্যক্রম চলমান রয়েছে। আমাদের প্রতি মাসে 2টি স্মার্ট টহল দল এখন 9 দিন করে টহল করছেন। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বান্দরবানের নাইখংছড়ির একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। আতঙ্ক নিয়েই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। দাবি দ্রুত সংস্কারের। সংশ্লিষ্টরা দিচ্ছেন নতুন ভবন নির্মাণের আশ্বাস। হাসপাতাল চত্বর নয়, এ যেন ময়লা আবর্জনার ভাগাড়। ভেতরের অবস্থা আরও বেহাল। জরাজীর্ণ নাইখংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন। দেয়ালে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের প্লাস্টার। এমন পরিবেশেই চলছে চিকিৎসা সেবা। যে কোনো মুহূর্তে রয়েছে দুর্ঘটনার শঙ্কা। আমরা সুস্থ হওয়ার জন্য আসছি এখানে, তো ভয় লাগছে যে দেওয়াল ভাঙার জন্য। ভর্তি করার পর ডাক্তার আসে না, চালান দিছি। ভবনটি নির্মাণের পর পেরিয়েছে 39 বছর। এরপর আর লাগেনি সংস্কারের ছোঁয়া। তারপরও রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। প্রেশার অনেক বেশি হয়, দুইজনের মানে সামলানো কষ্ট হয়ে যায় আর কি। আমাদের কোয়ার্টারগুলো একটু ভূমিকম্প হলে আমাদের বিল্ডিংগুলো খসে খসে পড়ে। যদিও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন তৈরির আশ্বাস দিলেন সিভিল সার্জন। গত সপ্তাহে এটার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের অনুমোদন হয়েছে। তখন নতুন ভবন নির্মাণের কার্যক্রম, অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু হবে। তারপর হয়তো বা এটার জরাজীর্ণ আমাদের এখন যে কার্যক্রম চলছে সেটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। 31 শয্যা বিশিষ্ট নাইখংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল এটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। উন্নতি জীবনের স্বপ্নে অবৈধ পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলার ডুবে 11 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের বহনকারী জিনচালিত নৌকাটি লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঝড়ের কবলে পড়েন তারা। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে। সপ্তাহখানেকের বেশি সময়ে ভাসতে থাকায় খাবার ও পানির সংকটে অনেকের মৃত্যু হয়। এক পর্যায়ে মিশরের উপকূলে পৌঁছালে সেদেশের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। দর্শক, এই ঘটনায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অভিবাসন প্রত্যাশী 7 যুবক নিখোঁজ রয়েছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আমির মাহবুব আমাদের সাথে যুক্ত আছেন। আমিরের কাছ থেকে জানতে চাইব, মারা গেছে বেশ কয়েকজন, তার মধ্যে সুনামগঞ্জেরই 7 জনের কথা বলা হচ্ছে। সবশেষ তারা তাদের যে স্বজন রয়েছেন তাদের সাথে কবে শেষ যোগাযোগ করতে পেরেছিলেন এবং তাদের সবশেষ তথ্যটা তাদের কাছে এখন পর্যন্ত কি? রঞ্জু, দেখুন যে আসলে অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্য সাগরে বেশ কয়েকজনের মৃত্যুর সংবাদ আমরা গণমাধ্যমে দেখেছি। এরই অংশ হিসাবে সুনামগঞ্জে 7 জন যুবক নিখোঁজ রয়েছে মর্মে আমরা জানতে পেরেছি এবং একজন চিকিৎসাধীন আছেন মিশরে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে তিনি একটি ভিডিও বার্তায় যেটি জানিয়েছেন যে তারা 2 তারিখ দিবাগত রাত অর্থাৎ 3 তারিখ ভোর রাতে তারা লিবিয়া থেকে তারা মূলত
গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেখানে কিছুক্ষণ যাওয়ার পরেই তাদের যে বুটটি ছিল সেই বুটের ধারণ ক্ষমতা ছিল 25 জন, কিন্তু সেখানে 42 জন যাত্রী নিয়ে তারা যাত্রা শুরু করে, যার ফলে এখানকার ঢেউয়ের কবলে পড়ে প্রথম দিকেই তাদের যে খাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এবং তারা খাবার এবং পানির সংকটে এখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে তাদের লাশ পচে যাওয়ার পরে বুট থেকে তাদের লাশ ফেলে দেওয়া হয়। এর মধ্যে 18 জন মানুষ জীবিত উদ্ধার হতে পেরেছে, তাদেরকে মিশরে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সুনামগঞ্জের কথা যদি বলি, যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় 5 জন, জগন্নাথপুর উপজেলায় 1 জন এবং দিরাই উপজেলায় 1 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে তারা কেউ মুখ খুলতে রাজি নয়। ধারণা করা হচ্ছে যে আসলে যে দালালের খপ্পরে পড়ে তারা আসলে উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিল, তাদের কোনো আশ্বাসের ফলেই কিন্তু তারা এখন পর্যন্ত নীরব রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো পরিবারই কথা বলছে না, তারা নীরব রয়েছেন। তাদের দাবি হচ্ছে তাদের সন্তানরা হয়তো ফিরে আসবেন। তবে এখন পর্যন্ত এই নিখোঁজ তাদের সাথে, আপনি যেটি বলছিলেন, তাদের সাথে কবে নাগাদ যোগাযোগ হয়েছে? 2 তারিখ তাদের 2 তারিখ রাতে গেম ছিল, অর্থাৎ 3 তারিখ ভোরে যেটি গেম ছিল সেই তার আগ মুহূর্তে কিন্তু পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিবারের কারোর সাথে আর যোগাযোগ করতে পারেনি। তো ধারণা করা হচ্ছে যে আসলে এখন পর্যন্ত কেউ যেহেতু যোগাযোগ করেনি, তারা সবাই নিখোঁজ রয়েছে এবং এটি আশঙ্কা করা যায় যে আসলে 11 জন বাংলাদেশি অভিবাসী যারা মারা গেছে তাদের মধ্যে তারা আছেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। রঞ্জু, এই ছিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রাম থেকে হৃদয়পালের বাড়ি থেকে, নিখোঁজ হৃদয়পালের বাড়ি থেকে সর্বশেষ। আমির মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে জানিয়েছিলেন আমাদের সহকর্মী আমির মাহবুব। আসলে উন্নত জীবনের আশায় মানুষজন পাড়ি দিতে গিয়ে কিন্তু সাগরেই মারা যায়। গ্রিসে যাওয়ার হয় না, অথবা ইউরোপে যাওয়া অনেকেরই কপালে জোটে না। জানিয়েছিলেন আমাদের সহকর্মী আমির মাহবুব। এই ছিল স্টার বাংলা। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।